আচ্ছা, ইসলামের উত্থানের ঠিক আগে আরবের অবস্থাটা ঠিক কেমন ছিল? মানে কারা শাসন করত ওই বিশাল বিভক্ত ভূমিকে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই সময়ের ক্ষমতা আর শাসনের জটিল ছবিটা একটু খুলে দেখি। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? ইসলামের আগে এই বিশাল আরব ভূখণ্ডের আসল শাসক কারা ছিল? দেখুন, এর উত্তরটা কিন্তু বেশ মজার আর বেশ জটিলও। কারণ ক্ষমতাটা ঠিক এক জায়গায় জমা ছিল না। দেখুন, প্রাক ইসলামী আরবে তখন শাসকদেরকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। একদিকে ছিলেন মুকুট পরা রাজারা, কিন্তু নামে রাজাই, তাদের স্বাধীনতা ছিল খুবই কম। বলা যায় তারা ছিল বিদেশি শক্তির হাতের পুতুল। আর অন্যদিকে ছিলেন বিভিন্ন গোত্রের প্রধানরা। এনারা কিন্তু বেশিরভাগই স্বাধীন ছিলেন, আর তাদের প্রভাবও ছিল ওই রাজাদের মতোই। চলুন তাহলে দেখিনি আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব আরবের সেই বিভক্ত অবস্থাটা, তারপর জানব ওই পরাধীন রাজাদের গল্প। এরপর ফোকাস করব মক্কার দিকে, যেটা ছিল একটা স্বাধীন কেন্দ্র। দেখব কিভাবে মক্কায় ক্ষমতা এক জায়গায় আসলো, আর সবশেষে বোঝার চেষ্টা করব কিভাবে পুরো বিশ্বটাই একটা পরিবর্তনের জন্য তৈরি হচ্ছিল। তো চলুন শুরু করা যাক ওই মুকুটধারী রাজাদের দিয়েই। নামেই রাজা, কিন্তু আসলে তারা স্বাধীন ছিলেন না। তারা ছিলেন আরবের বাইরের বড় বড় সাম্রাজ্যগুলোর হাতের পুতুল মাত্র। ব্যাপারটা বুঝতে হলে আরবের উত্তরের দিকে তাকাতে হবে। সেখানে তখন দুটো বিশাল সাম্রাজ্যের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। একদিকে ছিল পারস্য সাম্রাজ্য, যাদের অধীনে ছিল ইরাকের হীরা রাজ্য, আর অন্যদিকে বাইজেন্টাইন বা রোমান সাম্রাজ্য, যাদের অধীনে ছিল সিরিয়ার ঘাসসান রাজ্য। এই আরব রাজ্যগুলো আসলে একটা বাফার স্টেট বা দেয়ালের মতো কাজ করত, যাতে ওই দুটো বড় শক্তি সরাসরি মারামারিতে না জড়ায়। কিন্তু উত্তরে যাই হোক না কেন, আরবের সবচেয়ে পুরনো আর একসময়ের সবচেয়ে শক্তিশালী মুকুটধারী রাজ্যটা কিন্তু ছিল দক্ষিণে। হ্যাঁ, আমি ইয়েমেনের কথা বলছি। ইয়েমেনের ইতিহাসটা কিন্তু বেশ দীর্ঘ আর উত্থান পতনে ভরা। এর ইতিহাসকে আমরা চারটা ভাগে দেখতে পারি। একদম শুরুতে, মানে খ্রিস্টপূর্ব ৬৫০ সালেরও আগে, ছিল মাকরিব সেবাদের যুগ। তখনই বিখ্যাত মারিব বাঁধটা বানানো শুরু হয়। এরপরে আসল সেবার রাজাদের যুগ। কিন্তু খ্রিস্টপূর্ব ১১৫ সালের পর থেকে হিমারীয় শাসনের সময় আস্তে আস্তে পতন শুরু হলো। কেন? কারণ তারা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়ছিল আর নিজেদের মধ্যেই যুদ্ধবিগ্রহ লেগেই থাকত। আর সবশেষে ৩০০ খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের উত্থানের আগ পর্যন্ত সময়টা ছিল শুধুই বিদেশি শাসনের আর পরাধীনতার। ইয়েমেনের এ স্বাধীনতার পতন কিন্তু হুট করে হয়নি। এর পেছনে বেশ কিছু বড় ঘটনা ছিল। যেমন আবিসিনীয়রা, মানে ইথিওপিয়ানরা, দুবার এসে দখল করে নেয়। এর মাঝে আবার ৪৫০ সালের দিকে ওই বিশাল মারিব বাঁধটা ভেঙে যায়, আর এমন এক বন্যা হয় যা সব কিছু তছনছ করে দেয়। এরপর নজরানের খ্রিস্টানদের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে আবিসিনীয়রা আবার আসে। আর সবশেষে আব্রাহার সেই বিখ্যাত হাতির বাহিনী নিয়ে মক্কা আক্রমণের ব্যর্থ চেষ্টার পর পারস্য এসে ইয়েমেনকে পুরোপুরি নিজেদের উপনিবেশ বানিয়ে ফেলে। তো ইয়েমেনের মতো একই দশা ছিল উত্তরের হীরা আর ঘাসসান রাজ্যেরও। তারাও আসলে স্বাধীন ছিল না। একদিকে পারস্য, অন্যদিকে বাইজেন্টাইন, এই দুই পরাশক্তি তাদের ব্যবহার করত নিজেদের ঢাল হিসেবে, যাতে বেদুইনদের আক্রমণ থেকে বাঁচা যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা পরাধীন রাজ্যগুলোর কথা শুনলাম। এবার চলুন ছবির অন্য পিঠটা দেখি। আরবের একদম কেন্দ্রভূমি, বিশেষ করে হিজাজ অঞ্চলটা, কিন্তু ছিল বিদেশি শাসন থেকে পুরোপুরি মুক্ত। আর এই মুক্ত অঞ্চলের হৃৎপিণ্ড ছিল একটাই, মক্কা, যাকে বলা হতো আরবের অজেয় হৃদয়। মক্কার ক্ষমতা কিন্তু সবসময় এক হাতে ছিল না। সময়ের সাথে সাথে এর হাত বদল হয়েছে। একদম শুরুতে শাসন করতেন ইসমাইল আল্লায়ের বংশধরেরা। এরপর প্রায় ২১ শতাব্দী জুরাহম গোত্র মক্কার দায়িত্বে ছিল। কিন্তু একসময় তারা দুর্বল হয়ে পড়ে আর হজযাত্রীদের সাথে খারাপ ব্যবহার শুরু করে। ফলে তাদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর ক্ষমতা নেয় খুজাআ গোত্র, আর তারা প্রায় ৩০০ বছর শাসন করে। আর ঠিক এই সময়েই মঞ্চে আবির্ভাব হয় কুসাই বিন কিলাবের, এমন একজন মানুষ যিনি মক্কার রাজনীতিতে একটা নতুন দিগন্ত খুলে দেন আর কুরাইশদের ক্ষমতাকে এক জায়গায় নিয়ে আসেন।
কুসাই খুব বুদ্ধিমান ছিলেন। তিনি প্রথমে শাসক খুজা পরিবারে বিয়ে করে নিজের অবস্থানটা পাকা করেন। তারপর ৪৪০ খ্রিস্টাব্দের দিকে তিনি তার এদিক ওদিক ছড়িয়ে থাকা কুরাইশ বংশের সবাইকে একজোট করেন, আর তারপরই মক্কার নিয়ন্ত্রণটা নিজে হাতে নিয়ে নেন, কোথাও যুদ্ধ করে আবার কোথাও আলোচনার মাধ্যমে। মক্কার নেতা হয়ে কুসাই কিন্তু ৫টি খুব গুরুত্বপূর্ণ ক্ষমতা নিজের হাতে রেখেছিলেন। ১. সংসদ ভবন বা আন্না দুয়ার সভাপতিত্ব করা। ২. যুদ্ধের পতাকা মানে যুদ্ধ শুরু করার সিদ্ধান্তটা তার হাতে ছিল। ৩. কাবার দরজা রক্ষা করার দায়িত্ব। আর সবশেষে হজ করতে যাওয়ার জন্য পানি আর খাবারের ব্যবস্থা করা। এই ক্ষমতাগুলোই তাকে মক্কার এক ছত্র নেতা বানিয়েছিল। তিনি আন নাদোয়া নামে একটা সংসদ ভবনও তৈরি করেন। এটা কি ছিল? এটা ছিল কুরাইশদের জন্য একটা বসার জায়গা, একটা মিটিং প্লেস, যেখানে সবাই মিলে বড় বড় বিষয় নিয়ে আলোচনা করত, পরামর্শ করত। এতে কি হতো? তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হতো আর সবাই মিলেমিশে সমস্যার সমাধান করতে পারত। বলা যায় এটা ছিল একটা সংগঠিত শাসনের সত্যিকারের প্রতীক। কিন্তু কুসাইয়ের মৃত্যুর পর একটা পরিবর্তন আসে। এই যে ক্ষমতাগুলো, এগুলো তার ছেলে আর বংশধরদের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে আর একজন শাসক থাকল না, বরং একটা বেশ জটিল রাজনৈতিক ব্যবস্থা তৈরি হল, যেখানে ক্ষমতাটা বিভিন্ন বংশের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছিল। মক্কার এই শাসন ব্যবস্থাটা এতটাই গোছানো ছিল যে একি একটা ছোট্টখাটো রাষ্ট্র বলাই যায়। ভাবুন তো, বিভিন্ন সরকারি দফতরের মতো করে কাজ ভাগ করা ছিল। যেমন পরামর্শ দেওয়ার দায়িত্ব ছিল বনি আসাদ গোত্রের, রক্তপণ বা জরিমানা আদায়ের কাজ করত বনি তাইম, আবার সামরিক বিষয়গুলো দেখত বনি মাখজুম। মানে প্রত্যেকটা বংশের একটা নির্দিষ্ট ভূমিকা ছিল। কি দারুণ সিস্টেম, তাই না? তাহলে সব মিলিয়ে ইসলামের ঠিক আগের মুহূর্তে আরব উপদ্বীপের রাজনীতিক ছবিটা ঠিক কেমন ছিল? চলুন শেষবারের মতো একবার দেখে নিই। পুরো আলোচনাটা সারসংক্ষেপ করলে আমরা আসলে দুটো আরবকে দেখতে পাই। একদিকে ছিল সীমান্তবর্তী এলাকাগুলো, ইয়েমেন, হিরা, ঘাসসান, যারা বিদেশি শাসনে একেবারে দুর্বল হয়ে পড়েছিল। সেখানে ছিল মনিব আর দাসের সমাজ, আর চলত স্বৈরাচারী শাসন। আর অন্যদিকে ছিল আরবের কেন্দ্রভূমি মানে হিজাজ। তারা স্বাধীন ছিল, কিন্তু নিজেদের গোত্রীয় সংঘাতে বিভক্ত ছিল। হিজাজ আর মক্কার শাসকরা কিন্তু খুব সম্মানিত ছিলেন। কেন? কারণ তারা একটা পবিত্র ধর্মীয় কেন্দ্রের সেবক ছিলেন। কিন্তু তাদের একটা বড় দুর্বলতাও ছিল। আব্রাহার সেই আবেশিনীয় আক্রমণই প্রমাণ করে দিয়েছিল যে সম্মান থাকলেও পুরো আরবকে রক্ষা করার মতো সামরিক শক্তি তাদের ছিল না। তাহলে শেষ প্রশ্নটা এটাই। একদিকে সীমান্তের সাম্রাজ্যগুলো ভেঙে পড়ছে, আর অন্যদিকে আরবের ভেতরে চলছে অন্তহীন সংঘাত আর বিভক্তি। এরকম একটা ভাঙা বিভক্ত বিশ্বকে আখের কোন শক্তি এসে এক করতে পারত?